এই লাইনটা দেখছেন, এইটা পৃথিবীর অসংখ্য অদ্ভুত বর্ডারগুলোর মধ্যে একটা। কারণ এই বর্ডার জাস্ট দুইটা দেশের মধ্যে না, একই দ্বীপে থাকা, একই ভাষায় কথা বলা আর নিজেদের একই জাতি, এমনকি একই ধর্মেরও মনে করা দুই গ্রুপ মানুষের মাঝখানের বর্ডার এটা। কিন্তু কিভাবে এবং কোথায়? আয়ারল্যান্ড 121 বছর ধরে গ্রেট ব্রিটেনের উপনিবেশ ছিল এই দেশটা। গ্রেট ব্রিটেন ফর্ম হবার আগে কয়েক সেঞ্চুরি ধরে তারা ছিল কিংডম অফ ইংল্যান্ডের অংশ। সেখান থেকে বের হয়ে এসেছে আয়ারল্যান্ড। তবে এই বের হয়ে আসা যেই আয়ারল্যান্ডের কথা বলছি, সেটার আসল অফিসিয়াল নাম রিপাবলিক অফ আয়ারল্যান্ড, গঠিত 24টা কাউন্টি নিয়ে। এইটা ছাড়াও আরও একটা আয়ারল্যান্ডও কিন্তু আছে, নর্দার্ন আয়ারল্যান্ড। সাউদার্ন আয়ারল্যান্ড যখন ব্রিটিশদের থেকে আলাদা হয়ে এসেছিল, তখন কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড ডিসিশন নিয়েছিল তারা ব্রিটিশদের রুলের আন্ডারেই থাকবে। কেন? পটেটো ফেমিনের মতো ভয়ঙ্কর সময় যাদের কারণে পার করতে হয়েছে, তাদের আন্ডারে থাকার ডিসিশন কেন নিয়েছিল নর্দার্ন আয়ারল্যান্ড? ইউনিভার্সিটি অফ রচেস্টারের ইতিহাসের প্রফেসর স্টুয়ার্ট উইভার এর খুবই সুন্দর একটা উত্তর দেন, কনফ্লিক্টেড মিনিংস। এই কনফ্লিক্টেড মিনিংস আসলে কি? পটেটো ফ্যামিন কিভাবে আয়ারল্যান্ডকে স্বাধীনতার দিকে ঠেলে দিয়েছিল এবং কেন প্রকৃত আইরিশরা ব্রিটিশদের এতটা ঘৃণা করে, সেটা নিয়ে আজকের ভিডিও। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। আজকে থেকে প্রায় 800 বছর আগে ব্রিটিশরা প্রথমবারের মতো আয়ারল্যান্ডে পা ফেলে শাসন করার উদ্দেশ্যে। তবে সেই শাসনের ইচ্ছা তাদের নিজ থেকে আসে নাই। আয়ারল্যান্ডেরই লিনস্টারের রাজা ডেয়ারমাইট ম্যাক মুরকাডা তার হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য কিং হেনরি দ্য সেকেন্ড অফ ইংল্যান্ডের সাহায্য চায়। হেনরির অনুমতিতে মুরকাডা নরমান নাইটসদের নিয়ে আসে তার রাজ্য পুনরুদ্ধার করার জন্য। আর হেল্প করতে এসেই এই দ্বীপের সৌন্দর্য আর সম্পদ দেখে ব্রিটিশদের মাথায় লোভ চেপে বসে, যেটা বুঝতেই পারছেন ব্রিটিশদের খুবই সহজাত একটা প্রবৃত্তি। আয়ারল্যান্ডের প্রায় 800 বছরের পরাধীনতার শুরু তখন থেকেই। আয়ারল্যান্ডের ধানি জমি আর সুন্দর সিনারিওর অভাব কোনো কালেই ছিল না। ইউরোপের স্ট্যান্ডার্ডে এই ফার্টাইল ল্যান্ড বেশ রেয়ারি। আর যুদ্ধ করতে আসা নরমান নাইটসরা এই বিশাল ফাঁকা জমির যেখানে সেখানে সেটেল করা শুরু করে। পরিস্থিতি এমন হয়ে যায় যে 1171-এ কিং হেনরি নিজে এসে আয়ারল্যান্ডে উপস্থিত হন তার নাইটদের কন্ট্রোল করার জন্য। হেনরি ভয় পাচ্ছিল যে এই নাইটরা, যাদের মধ্যে অনেকেই আবার ব্যারন, তারা আয়ারল্যান্ডে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট কিংডম বানিয়েও ফেলতে পারে। সো অ্যাজ এ শো অফ ফোর্স এবং নাইটদের মনে করিয়ে দেওয়ার জন্য যে তারা আসলে কার আন্ডারে কাজ করছে, প্রায় 8000 নাইট আর সোলজারের বিশাল এক ফোর্স নিয়ে সে আয়ারল্যান্ডে হাজির হয়েছিল। এই বিপুল পরিমাণের সৈন্য আইরিশ ল্যান্ডলর্ড এবং শাসকদেরও দৃষ্টি আকর্ষণ করে। তারা আবার ভাবে যে যদি এইরকম পাওয়ারফুল কারোর সাথে অ্যালায়েন্স করা যায়, তাহলে হয়তো নিজেদেরই খুব সুবিধা হয়। এইদিকে 1155 সালে পোপ অ্যাড্রিয়ান ফোর্থ এক অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে ঘোষণা করেন যে কিং হেনরির নাকি অধিকার আছে বর্বর আইরিশদের ধর্মশিক্ষায় শিক্ষিত করার। অর্থাৎ ওই সময়ে যে কোনো একটা অঞ্চল যদি দখল করা লাগে, তার আগে এই পোপের আশীর্বাদ কিন্তু খুবই দরকারি একটা জিনিস ছিল, যেইটা ইংল্যান্ডের রাজাকে দেওয়া হয়। মিলিটারি সুপ্রিমেসি আর রিলিজিয়াস ভ্যালিডেশন ইউজ করে 1175 সালে হেনরি আয়ারল্যান্ডের হাই কিং রোরি ওকনারের সাথে ট্রিটি অফ উইন্ডসর সাইন করেন। এই ট্রিটি অফ উইন্ডসরের আন্ডারে হেনরি আয়ারল্যান্ডের বেশ কিছু পার্ট পায় আর বাকি অংশ পায় ওকনার। কিন্তু এর মাধ্যমেই আসলে আয়ারল্যান্ডে একদম অফিসিয়ালভাবে ব্রিটিশদের পা রাখার একটা জায়গা স্পষ্ট হয়ে যায়। স্ট্যাবলিশ করা হয় লর্ডশিপ অফ আয়ারল্যান্ড। তবে ইনিশিয়ালি কিন্তু সম্পূর্ণ আয়ারল্যান্ডে অতটা কড়াকড়িভাবে ব্রিটিশ রুলের আন্ডারে ছিল না। সেটা ঘটে টিউডার কনকোয়েস্ট অফ আয়ারল্যান্ডের মধ্য দিয়ে। এই কনকোয়েস্ট লিড করেন কিং হেনরি দ্য সেভেন্থ। সেই সময়ে আয়ারল্যান্ডে থাকা অনেক নরমানরাই নেটিভ কালচার অ্যাডপ্ট করে ফেলেছিল। ডাবলিনের পেল এরিয়া বাদ দিলে বলা যায় পুরো আয়ারল্যান্ডই গেলিক বা নিও গেলিক লর্ডদের আন্ডারেই ছিল ততদিনেও। 1530 সালে হেনরি দ্য এইথ ক্যাথলিক চার্চ থেকে সরে গিয়ে নিজেকে চার্চ অফ ইংল্যান্ডের হেড হিসেবে প্রতিষ্ঠা করেন। অর্থাৎ ইংল্যান্ডিয়ার তখন ক্যাথলিক নাই।
কিন্তু এর আগে আয়ারল্যান্ডকে কনকোয়েস্টই করা হচ্ছিল এই ক্যাথলিক ধর্মের নামে, সেটা তো মনে আছে আপনাদের। সো এত বছরে আয়ারল্যান্ডের ডমিনেন্ট রিলিজিয়ন তখন ক্যাথলিসিজম। দ্যাট মিনস এই সময়ে এসে আয়ারল্যান্ড যদি ইংল্যান্ডের এগেনস্টে মুভ করতে চায় তাহলে তারা হয়ে যাবে ওই সব ক্যাথলিকদের পাওয়ার, যেমন স্পেন বা ফ্রান্স কিংবা পর্তুগাল এদের জন্য একদম আইডিয়াল বেস অফ অপারেশন। এ থেকেই হেনরি এইটের বিশাল আর্মির সামনে আয়ারল্যান্ডের বিভক্ত ক্ল্যানগুলো দাঁড়াতেই পারে নাই। তবে এবারের ইনভেশনের পর একটু কাহিনী চেঞ্জ হয়। হেনরি এইট কিন্তু যেন তেন লিডার ছিলেন না, তার ফ্যামিলি নেম ছিল হেনরি টিউডর। এই টিউডর ফ্যামিলি কিন্তু এর আগে হয়ে যাওয়া ইংল্যান্ডের সিভিল ওয়ার অফ রোজেস জয় করেই ক্ষমতায় বসেছিল। এই ওয়ার অফ রোজেসও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। বলা হয়ে থাকে আমরা যে গেম অফ থ্রোনসের স্পিন অফ সিরিজ এখন দেখছি অর্থাৎ হাউস অফ দ্য ড্রাগন, এখানে যে মেইন প্লট লাইন এটার আইডিয়া জর্জ আর মার্টিন এই ওয়ার অফ রোজেসের থেকেই পেয়েছিল। সো বুঝতেই পারছেন এটা বেশ ইন্টারেস্টিং। আপনারা এইটা নিয়ে আলাদা ভিডিও চাইলে কমেন্টে লিখে যেতে পারেন, যদিও ইংল্যান্ডের হিস্ট্রিতে ডিপ ডাইভ করার আগে আমাদের মনে হয় আরও বেশ কিছু ভিডিও করা উচিত। তো যেটা বলছিলাম, এই ওয়ার অফ রোজেসের জয়ের থেকেই কিন্তু টিউডররা ক্ষমতায় এসেছিল। অ্যান্ড তাদের ফিলোসফি ছিল পলিটিক্যাল পাওয়ার হতে হবে সেন্ট্রালাইজড, প্রতিটা প্রভিন্সেই গভর্নর হবে ব্রিটিশদের। অর্থাৎ এর আগে এই সব অঞ্চলের চিফটেন বা জমিদারদের ট্যাক্সের বদলে রাজ্য রাখতে দেয়া এইসব কিছুতেই তারা বিশ্বাসী ছিল না, এইগুলোতে তারা ভরসাও করতো না। অ্যান্ড এই কারণেই টুডর ইনভেশন আইরিশ ল্যান্ডে এক নাইটমেয়ার নিয়ে আসে। ইংলিশ রুল আইরিশ কালচারের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে, গেইলিক কালচার বিলুপ্ত হয়ে যাওয়া শুরু করে, ইংলিশ ল চাপিয়ে দেওয়া হয় হাজার বছর ধরে চলে আসা আইরিশ ফোক ল এর ওপর। আর যখন 1594 থেকে 1603 পর্যন্ত চলা 9 ইয়ার ওয়ারের শেষে ও নীল আর ও ডোনেল লর্ডরা সারেন্ডার করে, এর সাথে সাথেই আয়ারল্যান্ডের স্বাধীনতা পুরোপুরি ধুলোয় মিশে যায়। অবস্থা এতটাই খারাপের দিকে চলে যায় যে লাস্ট এফোর্ট হিসেবে 1607-এ আয়ারল্যান্ডের সব নোবেল হাউসরা আয়ারল্যান্ড থেকে ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া শুরু করে, হেল্প চাওয়া শুরু করে ক্যাথলিক মোনার্কদের কাছে। আর এই ইভেন্টটার নাম দেওয়া হয় ফ্লাইট অফ দ্য আর্লস। আর এই কারণেই বুঝতে পারছেন আয়ারল্যান্ডের বিশাল সব এরিয়া জুড়ে কোনো লিডার তখন আর থাকে না। ব্রিটেনের জন্য সেটা আরও সুবিধার হয়ে যায়। আইরিশ ক্যাসেলগুলোতে কিং জেমস সিক্সথ ব্রিটিশ লর্ডদের পাঠানো শুরু করে। ব্রিটেন থেকে ফার্মাররাও আয়ারল্যান্ডে গিয়ে জমি দখল করা শুরু করে। 16 থেকে আর্লি 17 শতাব্দীর মধ্যে আইরিশ কালচার আর হেরিটেজ প্রায় গলাচাপা দিয়ে দেয় ব্রিটেনের লর্ড আর ফার্মাররা। আর এই ঘটনা সব থেকে বেশি ঘটে উলস্টার আর মুনস্টারে, যেই দুই জায়গার নামের সাথে মিলিয়ে এই ইভেন্টকে বলা হয় প্ল্যান্টেশন অফ উলস্টার অ্যান্ড মুনস্টার। আর এইরকম একটা অপারেশন থেকেই আসে আর একটা আইরিশ রেভলিউশন, কিন্তু এটা মূলত ছিল ক্যাথলিক আইরিশ আর প্রোটেস্ট্যান্ট ইংলিশদের একটা ফাইট। উলস্টারে প্রবল শীতের রাতে আইরিশরা ইংলিশ ক্যাসেল, ফার্ম হাউস এগুলোতে অ্যাটাক করে। ধারণা করা হয় শুধু এই একটা প্রভিন্সেই প্রায় 12,000-এর বেশি ইংলিশ প্রোটেস্ট্যান্ট সেটলাররা মারা যায়। জবাবে ইংল্যান্ডও বসে থাকে নাই, আইরিশ ক্যাজুয়ালিটি ছিল আরও বেশি। এইদিকে সে সময় ইংল্যান্ডে আবার যে রাজা ছিলেন কিং চার্লস দ্য ফার্স্ট, উনি ছিলেন কিছুটা ক্যাথলিক ঘেঁষা, সেইটা আবার ইংলিশদের পছন্দই ছিল না। চার্লসকে এক্সিকিউট করা হয় দেশদ্রোহিতার নাম এনে। কমনওয়েলথ গঠিত হয় অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে। অ্যান্ড এই লোক ছিল এক ভয়ঙ্কর রেসিস্ট, ক্যাথলিকদের সে সহ্যই করতে পারত না। 1649 সালে সে আয়ারল্যান্ডে নামে অ্যান্ড শুরু হয় তার এথনিক ক্লিনজিং। কনজারভেটিভ এস্টিমেশনে তার এই কনকোয়েস্টে প্রায় 20 থেকে 30,000 ক্যাথলিক খ্রিস্টিয়ানদের হত্যা করা হয়। আর 1652 সালে পাশ হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এই আইনের মতে কেউ ব্রিটেনের বিরুদ্ধে কথা বললেও তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে। আর এর মধ্যে দিয়েই আয়ারল্যান্ডের লাস্ট ক্লায়েন্টগুলো ধ্বংস হয়ে যায়। আর এইবার ব্রিটেনের সাথে আয়ারল্যান্ডের শোষণে যোগ দেয় স্কটিশরাও। মূলত এই সময় থেকেই আয়ারল্যান্ডের মানুষদের মধ্যে ব্রিটিশদের প্রতি একটা তীব্র ঘৃণা জন্ম নেওয়া শুরু করে। আর এই ঘৃণা প্রকট রূপ নেয় আইরিশ পটেটো ফ্যামিলির মধ্যে দিয়ে। হিউম্যান সিভিলাইজেশনের সব থেকে খারাপ দুর্ভিক্ষগুলোর মধ্যে এইটা ওপরের দিকেই থাকবে। আর এর পুরো দায় আসলে ইংল্যান্ডের ওপরেই যায়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। 1845 সালের গ্রীষ্মকালে হুট করেই আলুর এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে।
মাটি থেকে তোলার পরপরই পচে যেতে থাকে আলু। কারো মতে রেল রোড থেকে মাটিতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জমছে, কারো মতে দূষণ, আবার কারো মতে আন্ডারগ্রাউন্ড ভলকানোর জন্য নাকি এরকম হচ্ছে। কিন্তু আসল কারণ ছিল মেক্সিকো থেকে আসা এক ধরনের ফাঙ্গাস। এই ফেমিনে প্রায় 1 মিলিয়ন মানুষ মারা যায়। ব্রিটিশরা কথা ছড়ায় যে আইরিশরা অলস, এরা আলু ছাড়া কিছু খায় না, তাই এত বেশি মরেছে। টিপিক্যাল ব্রিটিশ রেসপন্স, যেটা আমাদের এই বেঙ্গল ফ্যামিনেও তারা করেছে, কিন্তু কাহিনী আসলে অন্য জায়গায় ছিল। আমরা জাস্ট একটু আগেই আপনাদের বললাম ব্রিটিশরা এসে আইরিশদের জমি সব নিয়ে নিয়েছিল। তারা এরপর সেই জমি আবার আইরিশ ফার্মারদের কাছেই বর্গা দিয়েছিল, কিন্তু কাউকেই 5 একরের বেশি জমি দেওয়া হয় না। সো জমির পরিমাণ কমে গেল, কম্পিটিশন বেড়ে গেল, একই সাথে ওদের থাকার জায়গার ওপরও ভাড়া লাগিয়ে দেওয়া হলো। সব মিলিয়ে জাস্ট কয়েক বছরের মধ্যে আইরিশদের খরচ বেড়ে গেল কয়েক গুণ। এই অবস্থায় তারা দেখলো আলু চাষ করাটা আসলে সব থেকে সুবিধার, অল্প জায়গায় বেশি ফলন দেয়। এটা ব্যাপারটা তাদের জন্য একদম খাপে খাপ বলা যায়, অর্থাৎ মোটামুটি ভালোই তো, তাই না? কিন্তু না, কারণ ব্রিটিশ কর্ন ল, এই ল ব্রিটিশ ফার্মারদেরকে ফরেন কম্পিটিশন থেকে বাঁচিয়ে রাখত, দাম কনস্ট্যান্ট রাখত। আয়ারল্যান্ডের ব্রিটিশ লর্ডরা এই জিনিসের সুবিধা নেয়। তারা আইরিশদের দিয়ে শুধুই আলু চাষ করাতো, কারণ আলু জমির ক্ষতি কম করে। প্লাস কর্ন ল এর আন্ডারে তারা উঁচু দামে আলু মেইনল্যান্ড ইংল্যান্ডে বিক্রি করত, আর আইরিশ চাষিদের দিত নামমাত্র সম্মানী। অর্থাৎ খুব টিপিক্যাল একটা সমস্যা, যেটা আসলে আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আমরা আমাদের রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছি, আমাদের দেশে এখনও আছে। ইনফ্যাক্ট যখন পটেটো ফ্যামিন চলছিল, তখনও আয়ারল্যান্ড থেকে ভালো ভালো আলুগুলো বাছাই করে নিয়ে যাওয়া হচ্ছিল ব্রিটেনের দিকে। 1782 থেকে 84 সালের ক্রাইসিসের সময় ব্রিটিশ সরকার আয়ারল্যান্ড থেকে খাবার এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল, যাতে করে সেই খাবারগুলো আইরিশ মেইনল্যান্ডে সার্কুলেট হতে পারে। কিন্তু পটেটো ফ্যামিনের সময় তারা আর সেইটা করে নাই। ব্রিটিশ প্রাইম মিনিস্টার লর্ড জন রাসেলের মুখ থেকেই বের হয়, ইট মাস্ট বি থরলি আন্ডারস্টুড দ্যাট উই ক্যানট ফিড দ্য পিপল। মানে আপনার আসলে সরকার থেকেই বলা হচ্ছে যে আমরা আসলে মানুষকে খাওয়াতে পারবো না, তাহলে আপনি সরকার কেন? আরও মজার জিনিস কি জানেন? আয়ারল্যান্ডের 75% জমিতে আলুর চাষ হতোই না, ওগুলো ছিল সব গম, ভুট্টা, এইসব চাষের জন্য। ব্রিটিশরা আয়ারল্যান্ড থেকে আসা ক্রপকে মোট 2টা ভাগে ভাগ করে, ক্যাশ ক্রপ আর ফুড ক্রপ। আলু ছিল ফুড ক্রপ আর বাকি সব ছিল ক্যাশ ক্রপ। অ্যান্ড এই ফ্যামিনের সময়টাতেও একদানা ক্যাশ ক্রপও তারা আয়ারল্যান্ডে থাকতে দেয় নাই, যেটা থাকলে ইজিলি হয়তো সেই টাকা দিয়ে এই ক্রাইসিস সামলানো যেত। হিস্টোরি আয়ারল্যান্ড ম্যাগাজিনের 1997 এডিশনে ড্রি ইউনিভার্সিটির প্রফেসর ক্রিশ্চিয়ান কুনালি বলেন, এই গ্রেট হাঙ্গারের টাইমে আয়ারল্যান্ড থেকে প্রায় 4000 জাহাজ যায় ব্রিস্টল, গ্লাসগো, লিভারপুল আর লন্ডনের পোর্টগুলোতে, যেখানে আয়ারল্যান্ডে প্রায় 4 লাখ আইরিশ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল। আর সব থেকে বাজে জিনিস হচ্ছে, এই ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময়ও পুরোপুরি মিলিটারি প্রোটেকশন দিয়েই আয়ারল্যান্ডের সব থেকে দুর্ভিক্ষ পীড়িত জায়গাগুলো থেকেও খাবার নিয়ে যাওয়া হচ্ছিল ইংল্যান্ডে। এই জায়গাগুলো হচ্ছে ব্যালিনা, ব্যান্ট্রি এবং ডিংলে। আর এই দুর্ভিক্ষের সব থেকে ভয়ঙ্কর 9 মাস আয়ারল্যান্ড থেকে শুধু ইংল্যান্ডেই এক্সপোর্ট করা হয় প্রায় 8,22,681 গ্যালন বাটার। অর্থাৎ একদম এক্স্যাক্ট নাম্বার বললাম, কারণ এই জিনিসটা একদম রেকর্ডেড আজকের দিনেও। অর্থাৎ আনরেকর্ডেড কত জিনিস যে এসেছে গেছে সেটা তো ঠিক নাই। এরকম একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষের পর আয়ারল্যান্ড যে আর ব্রিটেনের সাথে থাকতে যাবে না, সেটাই স্বাভাবিক, আর সেইটাই হয়। কিন্তু তারপরেও নর্দার্ন আয়ারল্যান্ড ব্রিটেনের সাথেই থেকে যায়, কারণ জাস্ট ধর্ম। পটেটো ফ্যামিনের পর আয়ারল্যান্ডের সাউদার্ন পার্টে ক্যাথলিক ফেইথ আরও স্ট্রং হতে শুরু করে। অপরদিকে ফ্লাইট অফ দ্য আর্লসের কারণে নর্দার্ন আয়ারল্যান্ডকে স্কটিশ আর ব্রিটিশরা সুযোগ পায় প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করার জন্য। সো ধর্ম তো আছেই, তার সাথে আবার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একদম পিক মোমেন্টে ক্যাথলিক রিপাবলিকানরা ডাবলিনে ব্রিটিশদের বিরুদ্ধে রেবেল করে বসে। এই জিনিসকে আবার নর্দার্ন আয়ারল্যান্ডের মানুষও প্রচণ্ড নিচু একটা মুভ হিসেবেই দেখে, কারণ তখন যুদ্ধের কারণে অলরেডি ব্রিটিশরা বেশ খারাপ অবস্থাতেই আছে। আর এই ইস্টার রেবেলিয়নে রেবেলদের যখন ব্রিটিশরা এক্সিকিউট করে, তখন সাউথে তারা শহীদের মর্যাদা পায়, কিন্তু সাউথের মানুষ দেখেছে নর্থ এদেরকে জাস্ট রেবেল বা বিদ্রোহী হিসেবেই দেখছে। আয়ারল্যান্ডের সাউথ আর নর্থ যে দুটো আলাদা জায়গা হয়ে গিয়েছে এত বছরের শাসনের মাধ্যমে, সেইটা এই সময় একদম পরিষ্কার হয়ে যায়।
1919-এ আসে অ্যাংলো আইরিশ ওয়ার, আর এই যুদ্ধের শেষেই ব্রিটিশরা বাধ্য হয় আয়ারল্যান্ড দ্বীপটার মোট 26টা কাউন্টি নিয়ে আইরিশ ফ্রি স্টেট বানাতে। ইনিশিয়ালি তারা গ্রেটার ব্রিটেনের আন্ডারে থাকলেও 1949 সালে তারা রিপাবলিক অফ আয়ারল্যান্ড হয়ে যায়, আর এদিকে নর্দার্ন আয়ারল্যান্ড তাদের ইউনিয়নিস্টদের সাথে নিয়েই ব্রিটেনের আন্ডারেই থেকে যায়। কিন্তু কাহিনী জাস্ট এখানেই শেষ না। নর্দার্ন আয়ারল্যান্ড যে একটা সুযোগ হাতছাড়া করেছিল স্বাধীনতার, সেইটা তারা আস্তে আস্তে বুঝতে পারে। 1960-এর শেষের দিকে নর্দার্ন আয়ারল্যান্ডে সিভিল রাইটস মুভমেন্ট শুরু হয়, আর এরপর শুরু হয় দাঙ্গা, সাম্প্রদায়িক সংঘর্ষ আর ব্রিটিশ আর্মির হস্তক্ষেপ, যেইটা আমরা আজকে দ্য ট্রবলস নামে জানি। আর প্রায় 30 বছর ধরে চলা এই সংঘাতে আইআরএ, লয়ালিস্ট মিলিশিয়া আর ব্রিটিশ আর্মি সবাই জড়িয়ে পড়ে। তাতে হাজার হাজার মানুষ মারাও যায়। অবশেষে 1998 সালের গুডি ফ্রাইডে অ্যাগ্রিমেন্টের মাধ্যমে একটা শান্তি আসে। কিন্তু এই আজকের দিন পর্যন্ত আয়ারল্যান্ড অ্যান্ড আইরিশরা ব্রিটিশদের কখনোই কোনো জায়গায় জায়গা দিয়ে কথা বলে নাই, অ্যান্ড বলবে বলেও মনে হয় না। সো এই ছিল ভিডিও। আপনারা অনেক আগে আমার কাছে পটেটো ফ্যামিলি নিয়ে ভিডিও চেয়েছিলেন, বাট জাস্ট পটেটো ফ্যামিলি নিয়ে আসলে অত ডিটেলসে বলা সম্ভব না। সো এই কারণে এই টপিকটা চুজ করলাম, অ্যান্ড তার ভেতর পটেটো ফ্যামিলি নিয়ে অনেক কিছু কথা বললাম। আমি জানি যে এখনের যেই সময় মানুষজন এই ধরনের হিস্ট্রি ভিডিও দেখাতে তেমন ইন্টারেস্টেড হয়তো না, কারণ এই জিনিস তার নিজের লাইফে কোনো এই ধরনের ইনফরমেশন জানা কোনো সিগনিফিক্যান্ট কিছু হবে কি না আই ডোন্ট নো। বাট যারা হিস্ট্রি লাভার, যারা আসলে জাস্ট নিজের সেলফ ডেভেলপমেন্ট বা এইসবের জন্য হিস্ট্রি জানতে চান না, নিজের ভালো লাগা থেকেই একটা এন্টারটেইনমেন্ট হিসেবে জানতে চান, তাদের জন্য আমার এই ভিডিওতে 30-40 হাজার ভিউ হলেও আই এম হ্যাপি উইথ ইট। সো আপনি যদি এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে রাখেন, নিচে অবশ্যই কমেন্ট করে যাবেন, লাইক দিলে খুশি হব। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।